আজকের আলোচ্য বিষয় হলো প্রথমেই যে ওপারে কিভাবে ধর্মীয় মৌলবাদ, উগ্র ধর্মীয় মৌলবাদের শিকার হচ্ছেন সেই রাজ্যের বা সেই দেশের হিন্দুরা। সংখ্যালঘু মূলত হিন্দু রয়েছেন, কিছু হয়তো বৌদ্ধ রয়েছেন, খুব অল্প সংখ্যক খ্রিস্টান রয়েছেন, তারাও কিন্তু সেখানে শান্তিতে নেই। আমার আগের বক্তা তিনি চমৎকার একটি রাজনৈতিক বক্তব্য রাখলেন। বাংলাদেশ নিয়ে কথা বলার আগে তিনি বললেন যে না, তিনি ৫,০০০ বছরের সনাতনী সংস্কৃতি মানবেন না, তিনি স্বামী বিবেকানন্দের কথা দিয়ে শুরু করবেন। তার কাছে স্বামী বিবেকানন্দের যে বাণী, তার যে চিন্তাভাবনা, সেটাই তার কাছে প্রামাণ্য। খুব ভালো। তা স্বামী বিবেকানন্দ যেই ধর্মগ্রন্থটি মানতেন, জানতেন এবং বিশ্বাস করতেন, তার নাম শ্রীমদ্ ভগবদ্গীতা। তাঁর বয়স ৫,০০০ বছরের উপরে। এবারে চলে আসি বাংলাদেশ প্রসঙ্গে। দেখুন, ২০২৪-এর কথা তো অবশ্যই বলবো। ২০২৪-এ কীভাবে সেখানে হিন্দু নরসংহার হচ্ছে সেটা নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আমার মনে হয় বলা ভালো ১৯৪৭ সাল থেকে এক ভদ্রলোক যোগেন্দ্রনাথ মণ্ডল, তিনি বাংলা ভাগের তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন না, বাংলা ভাগের প্রয়োজন নেই, বাংলা এক থাকুক, বাংলা চলে যাক সমগ্র পাকিস্তানে। কিন্তু তাঁর কথা মানা হয়নি, বাংলা ভাগ হয়েছে। এপার বাংলায় আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ বলে যে রাজ্যটিতে আমরা বাস করছি, আর ওপারে গেছে সেই সময় পূর্ব পাকিস্তান। তো এহেন যোগেন্দ্রনাথ মণ্ডল, যোগেন মণ্ডল, তিনি সেই সময় পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন, তাবড় মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার জানেন, ঠিক ৩ বছরের মাথায় ১৯৫০ সালে তিনি রেজিগনেশন দিলেন লিয়াকত আলী খানকে। তিনি বললেন, যদি আমরা চলিত ভাষায় বলি, রইল ঝোলা চলল ভোলা বলে তিনি এখানে চলে এলেন। পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে বনগাঁয় তিনি দেহত্যাগ করেন। কী এমন হয়েছিল বলুন তো? ১৯৪৭ সালে যে যোগেন্দ্রনাথ মণ্ডল বলেছিলেন না, ভারত ভাগ হচ্ছে হোক, দ্বিজাতি তত্ত্বে ভাগ হচ্ছে হোক, কিন্তু পশ্চিমবঙ্গ, মাফ করবেন, বাংলা ভাগ হতে দেব না, তারপরে ৩ বছরের মধ্যে তাকে চলে আসতে বাধ্য হলেন তিনি। ঠিক একই ঘটনা ২০২৪-এ আমরা দেখেছি। মাঝে অনেকগুলো স্টপেজ রয়েছে, সেই স্টপেজগুলোতে অবশ্যই দাঁড়াবো, কিন্তু তার আগে যেটা নিয়ে আমরা বারে বারে আলোচনা করছি, আজকেও এবিপি আনন্দে বারে বারে দেখিয়েছে, সেই চিন্ময় কৃষ্ণ দাস, তাঁর যিনি উকিল রবীন্দ্র ঘোষ। এর আগে আমরা কয়েকটা উকিল আরও নাম শুনেছিলাম, রেগন আচার্য, রমেন রায়, সৈফুল ইসলাম। সৈফুল ইসলাম তাকে তো মেরেই দেওয়া হয়েছে, আর রেগন আচার্য এবং রমেন রায়, তাদের স্থান হয়েছে হাসপাতালের আইসিইউতে। রবীন্দ্র ঘোষ, তাকে গতকাল অতর্কিতে পেছন থেকে আক্রমণ করা হয়েছে। তিনি ওকালতনামা জমা দিয়েছেন, তারপরেও বলা হচ্ছে না। নতুন ফিকির তোলা হলো কি না, চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের বাইরের কোনো উকিল প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের জন্য তিনি দাঁড়াতে পারবেন না, তার হয়ে কথা বলতে পারবেন না, তার হয়ে ওকালতি করতে পারবেন না, তার হয়ে জামিনের আবেদন করতে পারবেন না। এইটা নাকি জাস্টিস, নাকি বিচারের নামে প্রহসন, আমি জানি না। এবার আবার চলে আসছি, স্টপেজগুলোর কথা বলছিলাম। চিন্ময় কৃষ্ণ দাসের আগে আমরা দেখেছি সেখানে কিভাবে সিস্টেম্যাটিক্যালি, কখনো বাংলাদেশ সেনা দ্বারা, কখনো সেখানে পুলিশের দ্বারা, বা কখনো সেখানে যারা জামাত রয়েছে, উগ্র ধর্মীয় মৌলবাদের প্রতিনিধি রয়েছেন, তাদের দ্বারা কিভাবে খুঁজে খুঁজে হিন্দু বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে ধন সম্পত্তি থেকে শুরু করে তাদের মেয়েদেরকে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, কোথাও প্রাণেও মেরে ফেলা হয়েছে। 3 দিন আগেও আমরা একজন দেখেছি যে আওয়ামী লীগের একজন সেখানকার কর্মী, তার মাকে বাড়িতে ঢুকে খুন করা হয়েছে। আচ্ছা, আপনাদের রাগ তো না হয় রাজনৈতিকভাবে থাকতেই পারে শেখ হাসিনা বা তার দলের উপরে, কিন্তু সেই কর্মীর মা কি দোষ করেছিল বলতে পারেন? ঠিক সেই ছবি অবশ্য পশ্চিমবঙ্গ দেখেছি, সেটা হয়তো পরবর্তী কালে আমি আসব। আরও কিছু স্টপেজে চলে যাই। পূর্ণিমা শীলের কথা মনে পড়ে আপনাদের? যারা বলছেন না যে ধর্মীয় মৌলবাদ না, আমরা মানবতার কথা বলি। ২০০১ সাল শেখ হাসিনার সরকার চলে গিয়ে তখন এসেছে বিএনপি এবং জামাতের কোয়ালিশন সরকার। পূর্ণিমা শীল, নাবালিকা একটি মেয়ে, তার বাড়িতে গণধর্ষণের জন্য ঢোকে অন্তত 13-14 জন। তার মা বলেছিলেন এক এক করে যাও। এটা একজন মা হয়ে
তার কতখানি যন্ত্রণা থেকে বলেছিলেন আপনারা ভাবতে পারেন। সম্ভবত তার নাম হচ্ছেন মোহাম্মদ বদরুল ইসলাম। তিনি বলেছিলেন যে 16ই নভেম্বর 2001 সালে একদিনে 200 হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। আপনারা এরপরেও বলবেন না, আমরা এখানে কোনো রকম ধর্মীয় মৌলবাদ নেই, শুধুমাত্র মানবতাকে হত্যা করা হচ্ছে। আমি বলছি হ্যাঁ, উগ্র ধর্মীয় মৌলবাদ রয়েছে। সেটা 47 সাল থেকে সে বীজ বপন করা হয়েছিল। পরবর্তীকালে আমরা 71 সালে দেখেছি, 1971 সালে আমরা দেখেছি 2 লক্ষ, কেউ বলেন 4 লক্ষ হিন্দু মেয়েকে খান সেনা কিভাবে আক্রমণ করেছিলেন, কিভাবে ধর্ষণ করেছিলেন, কিভাবে খুন করেছিলেন এবং কিভাবে নগ্ন করে টাঙিয়ে দেওয়া হয়েছিল। এরপরেও আপনারা বলবেন না না, আমরা খালি মানবতার কথা বলবো। যারা বলেন এটা ছিল ভাতের লড়াই, জাতের লড়াই না, আমি বলবো ভুল। 1947 সালে দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বে। এইটা আপনি ইতিহাস ভুলে যেতে পারেন, ইতিহাস কখনো মিথ্যে বলে না। তাই সেই সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল 1947 সালেই। ইস্ট পাকিস্তান থেকে যারা নিজেদের 1971 সালে যারা নিজেদের বিযুক্ত করার জন্য কি আকুল মরিয়া তাদের কান্না ছিল, ভারত সরকার সেই সময় সাড়া দিয়েছিলেন। সেই সাড়ায় তারা নিজেদের স্বাধীনতা পেয়েছিলেন। কিন্তু কোথাও কোথাও কিছু কিছু যাদের রাজাকার বলা হয় তাদের মনে সেই হিংসার বীজ, সেই ধর্মীয় মৌলবাদের হিংসার বীজ রয়েছিল, যার আমরা পরিস্ফুরণ এখন দেখছি। কেন খালি ধরে ধরে হিন্দুদের, আমরা শুনেছি এই কথাগুলো, তো অস্বীকার করা যাবে না। এক একটা ইস্কন ধরো, ধৈরা ধৈরা জবাই করো, কেন? কি অপরাধ করেছে? চিন্ময় কৃষ্ণ প্রভু বা ইস্কন মানবতার কথা বলেন, এবং আমরা নিজেরা ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি ইস্কনের মন্দিরগুলোতে, সেখানে এমনকি ইফতারের আয়োজন করা হয়েছে। তারা তো সবাই মিলে থাকতে চেয়েছেন, সবার জন্য কাজ করতে চেয়েছেন। তিনি ধর্ম জাত নির্বিশেষে কাজ করতে চেয়েছিলেন। তাহলে কেন? কারণ তিনি বলেছিলেন এটা আমার মাতৃভূমি, এটা খালি একলা তোমার জমি নয়, এটা আমারও জমি, আমার বাড়ি, আমি এখানকার ভূমিপুত্র। তাই তাকে এরকম আক্রমণ, অর্থাৎ থাকতে দেওয়া যাবে না শুধুমাত্র তোমার ধর্ম দেখে। এই কারণেই তো বলা হচ্ছে তোমরা চলে যাও। আমরা এখন কিছু কিছু চোরাগোপ্তা খবর পাচ্ছি, আমাদের কিছু বন্ধু বান্ধব তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি যারা ওখানে রয়েছেন। ভিসার ক্ষেত্রে সুমনবাবু বললেন যে কিভাবে ভারতীয় ভিসার ক্ষেত্রে বা ভারতে যারা আসতে চাইছেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা সত্যি কথা। বাংলাদেশের হিন্দু যারা ভারতীয় ভিসা নিয়ে আসতে চাইছেন তাদের বর্ডারে আটকে দেওয়া হচ্ছে, তাদেরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তোমরা দেশদ্রোহী। কী কারণে? তারা চিকিৎসার জন্য হয়তো আসছেন, তারা আত্মীয়র সঙ্গে দেখা করতে আসছেন, তাদের পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে আসছেন। আমি নিজে একজন উদ্বাস্তু পরিবারের মেয়ে। 1947 সালে আমার পরিবার এখানে এই ভারতবর্ষে চলে এসেছিলেন। কিসের জন্য? ভাতের জন্য নয়। হ্যাঁ, আমরা হয়তো জমিদার ছিলাম না, অনেকে যেরকম বলেন, কিন্তু অন্তত দুবেলা দুমুঠো ভাত, পুকুর থেকে মাছ, ক্ষেতের জমি থেকে চাল, সেগুলো জুটতো, ভালোভাবেই জুটতো শুনেছি আমার ঠাকুরমার মুখে। কিন্তু সেখান থেকে আমাদের চলে আসতে হয়েছিল কিসের কারণে? জাতের কারণে, ভাতের কারণে নয়। তাই এই মানবতার পাঠ দয়া করে শেখাবেন না। মানবতা, যারা মানবতা বোঝে তাদের জন্য, যারা মানবতা বোঝে না, খালি মৌলবাদ বোঝে, তাদের জন্য নয়। কিছু তথ্য দিচ্ছি, দেখুন। আমরা এখানে কথা বলছি, এবার চলে আসি রাজনীতির কথা বলতে, যে রাজনীতির এখানে নাকি রুটি শাঁকা হচ্ছে, বিলক্ষণ শাঁকা হচ্ছে। যারা এককালে কোন কালে ঘি খেয়েছিলেন 1971 সালে, যারা বলছেন 13 দিনের মধ্যে ইন্দিরা গান্ধী সেই বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছিলেন, সেই ঘি এখনও তারা খেয়ে যাচ্ছে, তারাও রুটি সেঁকছেন। আবার রুটি সেঁকছেন তারাও যারা এই হালফিলে দেখলাম যে আরজি করের অভয়াকাণ্ডের পরে তারা ভেবেছিলেন চূড়ান্তভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে সেই রাজনীতির রুটি সেঁকবেন। আমরা দেখলাম যে এই উপনির্বাচনের ফলাফলে নোটার সঙ্গে তাদের প্রচণ্ডভাবে লড়াই করে তাদের পরাস্ত হতে হলো। আর যাদের কথা বললাম, ওই 1971-এর ডিসেম্বর মাসের রুটি যারা এখনও সে বা ঘিয়ের গন্ধ এখনও তারা শুকছেন, তাদের জন্য কয়েকটা তথ্য বলে রাখি। 1966 থেকে 1970 সাল পর্যন্ত 4,75,000 হিন্দুকে হত্যা করা হয়েছিল। তখন সে আয়রন লেডি কোনো বিবৃতি দেননি। কেন?
আতাইকুলা বা ঢাবঢুপ হত্যাকাণ্ডে 1970 সাল 71 সালে যখন একের পর এক হিন্দু নিধন হয়েছে, তখন জনসংঘের একজন মধ্যপ্রদেশের সাংসদ তিনি সংসদে বিবৃতি চেয়েছিলেন তৎকালীন আয়রন লেডি ইন্দিরা গান্ধীর কাছে। তিনি তখন বলেছিলেন, খানিকক্ষণ আগেই সঞ্চালক সুমন বললেন, যে আমরা অন্য দেশের তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কথা বলতে চাই না। পরবর্তীকালে হ্যাঁ, আক্রমণ হয়েছিল, তার কারণ ভারতের ওপর আক্রমণ হয়েছিল বলে। এবং মার্চ মাস থেকে এটা নিয়ে আমরা আলোচনাও করেছিলাম, যে মার্চ মাসে যখন জেনারেল মানিক শকে বলা হয়েছিল যে আমরা কি আক্রমণের জন্য প্রস্তুত, তিনি বলেছিলেন না, আমরা এখনও প্রস্তুত নই, সময় নিয়ে মার্চ থেকে ডিসেম্বর প্রায় 9 মাস বাদে আক্রমণ করা হয়েছিল। তাও হতো না যদি না ওই নয়াদিল্লি বা উত্তর ভারতের ওপর পাকিস্তানের সেনা বিমান যদি না ঘুরঘার করতো। আচ্ছা, আরেকটা দল আছে, সেই দল নিজেদের কিন্তু অসাম্প্রদায়িক দল বলেন। তারা বলেন আমরা ধর্মে মানি না, আমরা হচ্ছে মা মাটি মানুষের প্রতিনিধি। সেই মা মাটি মানুষের প্রতিনিধি তারা বলেন উগ্র মৌলবাদ এই দেশে রয়েছে, এই শাসক দল, কেন্দ্রীয় শাসক দল, তারা উগ্র মৌলবাদ করছেন। আমি বলছি মশাই, আপনাদের কান চোখ কোথায় থাকে যখন একজন বিধায়ক বলেন 30% মুর্শিদাবাদের হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয় না? আপনাদের উগ্র মৌলবাদ নাকি আপনারা অসাম্প্রদায়িক? কখন আপনাদের, যখন আপনাদের একজন জামিয়াতে উলিমায়ে হিন্দের সভাপতি, আবার আপনাদের বিধায়কও বটে, তিনি বলেন বাংলাদেশে হিন্দু হত্যা হচ্ছে না, অল ইজ ওয়েল, কিচ্ছু হচ্ছে না। আর এদিকে মুখ্যমন্ত্রী বলছেন না, ওখানে হিন্দুদের ওপর হচ্ছে, যদিও কিছু ফেক ভিডিও আছে। আমি বলছি যে আপনি প্রমাণ করুন কোনটা ফেক ভিডিও, কোনটা আসল ভিডিও, বলুন কোনটা ফেক, কোনটা এই যে মানুষকে মারা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, তাদের যে আর্তচিৎকার, কোনটা আপনি বলে দিন মাননীয়া, কোনটা ফেক আর কোনটা আসল। আচ্ছা, আপনার একজন ক্যাবিনেট মন্ত্রী, আপনার একজন অত্যন্ত প্রিয় ছোট ভাই, তিনি বলেছেন দাওয়াতে ইসলামের কথা। তিনি বলছেন যারা ইসলামে ধর্মগ্রহণ করেননি তারা অভাগা, আমরা অভাগা, আমি অভাগা নই, তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এই অসাম্প্রদায়িক সরকার নাকি সবটাই ভোট ব্যাংকের খেলা? আপনি বুঝে গেছেন। এখন আপনার অবস্থা হচ্ছে আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি। কারণ আপনি জানেন সামনে চোরা গলি রয়েছে, সেই গলিতে আপনি জানেন যে আপনার 30% যে ভোট ব্যাংক, সেখানে এই ইমাম সাহেবের মতন যারা রয়েছেন, যাদের শিরদাঁড়া বিক্রি নেই, তারা সত্যিভাবে বলতে পারেন, তারাও রয়েছেন। তারা বলবেন যে এই রাজ্যেও কিন্তু কিভাবে এই রাজ্যের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের কেটে ফেলে ভাসিয়ে রাখার কথা বলা হচ্ছে। আপনার সংখ্যালঘু ভোট ব্যাংকে টান পড়লেও পড়তে পারে, তাই আপনি এবার একটু হিন্দু হিন্দু করবেন। আবার অন্যদিকে আপনি সিদ্দিকুল্লাহ বা আপনার স্নেহের ববি ফিরহাদ হাকিম, তাদেরকেও বলে দেবেন আপনাদের তো রয়েছে। আপনি বলছেন না যে ওই কিভাবে ভারতে আসে, অনেকে আবার এই প্রশ্নটা তোলেন। আবার আমি শুনেছি, আমি বলবো যে প্রাতঃস্মরণীয় রত্না বিশ্বাসকে জিজ্ঞাসা করুন, আপনাদের তো নেত্রী হন তিনি বলে দিয়েছেন কিভাবে ভোটার কার্ড করা হয়, কিভাবে ভোটার কার্ডের মাধ্যমে আপনাদের এখানে ভোটের অধিকার। কারণ সবটাই তো দিনের শেষে ভোট নির্ভর। ভোট হলেই নোট হবে, নোট হলেই জানেন আপনাদের অট্টালিকা হবে, আপনাদের কোটি কোটি টাকা কামাই হবে। আর পরিশেষে বলে রাখি একটা কথা, যে আমরা সবাই বলি অবশ্যই হাঁটি, আমরা মোমবাতি মিছিল করি, দুঃখ প্রকাশ করি মানুষের খুনের। তা মাননীয়া, এই বাংলাদেশের হিন্দুদের জন্য একবার হাঁটবেন নাকি? তাদের পাশে একবার দাঁড়াবেন নাকি? তখন আপনি বলবেন না যে কেন আপনি এখানে অসাম্প্রদায়িক, আপনি ধর্মনিরপেক্ষ নাকি জানেন বাংলাদেশের হিন্দুদের জন্য হাঁটলে আপনার এখানকার সিদ্দিকুল্লাহ থেকে ফিরহাদ হাকিম তারা রেগে যাবেন। ও ফিরহাদ হাকিমের আরও একটা যোগ্যতা রয়েছে, তিনি কয়েক বছর আগে তিনি একটা সাংবাদিকের সামনে দৃপ্ত কণ্ঠে বলেছিলেন যে আমি এখানে মিনি পাকিস্তান তৈরি করে দিয়েছি। ভাবতে পারেন, অর্থাৎ ভারতবর্ষের এক অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেইখানকার একজন মন্ত্রী, তার হৃদয়েও রয়েছে পাকিস্তান। তাহলে আমরা এখানে কি করে ধর্মনিরপেক্ষ বলতে পারি নিজেকে? আসলে ধর্মনিরপেক্ষ নয়, এটা হচ্ছে ভোট ব্যাংকের খেলা। আর তাই একটা কথা আমরা বলতে চাই যে একমাত্র সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, যিনি অগাস্ট মাসের 8 তারিখে যখন ইউনিস ক্ষমতা দখল করলেন, তাকে
বলেছিলেন যে সেখানকার হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। 15ই আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে তিনি বলেছেন বাংলাদেশের হিন্দুদের কথা। এবং এই একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি বদলা নিতে জানেন। কিভাবে? মনে আছে তো সার্জিক্যাল স্ট্রাইক, মনে আছে তো বালাকোটের এর সার্জিক্যাল অ্যাটাক, এইগুলো ভুললে চলবে না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এত কঠিন বাস্তবের ওপর দাঁড়িয়ে বিদেশ সচিবকে পাঠানো বাংলাদেশের, মৌলবাদ বাংলাদেশ বলবো না, পূর্ব পাকিস্তান বলবো নাকি দেশের বানান পাল্টে বাংলাদেশ বলবো আমি জানি না, সেইখানে দাঁড়িয়ে সেখানে গিয়ে বার্তা দিয়ে আসা হয়েছে। অনেক হয়েছে। আরে ভারত থেকে সাহায্য না গেলে সামান্য, আমি মহিলা, আমি একটু রান্নাবান্না স্বাভাবিকভাবেই বাড়ির মেয়েরা করেন, ভাত আর ডিমের ডাল্লা সুমন, আপনি তো জানেন স্বাভাবিক আমাদের কিছু না, ডিম ভাত আমরা খেতে ভালোবাসি, তৃণমূল তো ভালো করেই বুঝবেন ডিম ভাত বিষয়টা। আরে ডিমের জন্য, ভাতের জন্য যেগুলো লাগে আলু, পেঁয়াজ, আনাজ, ডিম এবং চাল, আরে ভারত থেকে না জানে ডিমের ডাল্লা ভাত রান্না করতে পারবে না রিজভী সাহেব? আপনি তো বউয়ের বেনারসি শাড়ি অর্থাৎ বেনারস ঘুরে গেছেন, আপনি তো ঘুরে গেছেন জয়পুরেও। আর আরেক কিছুক্ষণ আগে বলছিলেন আরেকজন একটা কথা, কি সব উনি বলছিলেন যে শাহী ঈদগাহ, বাবরি মসজিদ। আরে অধ্যাপক মশাইয়ের বোধহয় ঘোরাটোরা হয় না, উনি এই রাজ্যের মধ্যেই নিবদ্ধ থাকেন। ঘুরলে জানতে পারতেন উনি ওখানে গিয়ে যে ওই বাবা বিশ্বনাথের মন্দিরের যে আসল নন্দী, প্রাচীন নন্দীটা মুখ করে রয়েছে ওই জ্ঞানবাপী মসজিদের দিকে, কারণ ওই মসজিদের মধ্যেই আসল যে মন্দির সেখানে অবস্থিত ছিল বাবা বিশ্বনাথের। উনি জানেন না যে শাহী ঈদগাহ যেটা রয়েছে মথুরার জন্মস্থানে, শ্রীকৃষ্ণের জন্মস্থানে, সেটা ঠিক তলাটাতেই কিন্তু যেতে হয়, গিয়ে শ্রীকৃষ্ণ জন্মস্থানটা আমাদের দর্শন করতে হয়। অর্থাৎ কোনটার উপরে কোনটা হয়েছে ইতিহাস ভুলে গেছেন নাকি ভুলে গেছেন আমি জানি না, কারণ ওই আবার উত্তর একটাই, ভোট বাক্স, দুধেল গাই, তাদের তোষণ করাটাই একমাত্র কাজ। কারণ আমাদের বছরের পর বছর ক্ষমতায় বসে থাকতে হবে যেন তেন প্রকারণে। ক্ষমতা হলেই চাকরি হবে, সোনা হবে, বালি হবে, গরু হবে, কয়লা হবে। তাই ওখানে শুধুমাত্র রাজনীতির রুটি শাখাটাই এখন এখানে মূল কাজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।